নমস্কার, রাজনৈতিক দৃষ্টিকোণে স্বাগত। আমরা আবারও আমাদের চর্চা নিয়ে আপনাদের দরবারে। আজ আমাদের স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, সুব্রত সিং, রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ, বলা যেতে পারে যিনি জন্মসূত্রেই রাজনৈতিক ঘরানার সাথে যুক্ত। আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং এর ভ্রাতুষ্পুত্র শ্রী সুব্রত সিং, আমাদের চর্চায় ওনাকে পেয়ে আমরা আনন্দিত। আজ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্বের চলছে প্রথম পর্ব। মোট 7টি ফেজে নির্বাচন হবে। আমাদের ত্রিপুরাতেও পশ্চিম আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। তো আমরা যদি বেলা 3টে পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, সেখানে 68.11% ভোট কাস্টিং হয়েছে। আমরা যদি দেখি 2019 লোকসভা নির্বাচনের রেকর্ড, তখন আমরা দেখি যে 87.1% ভোট কাস্টিং হয়েছিল 2019-এর আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে। তো স্যার, আপনার কাছে জানবো যে এই যে ভোট কাস্টিং দেখা যাচ্ছে যে বেলা 3টে পর্যন্ত কমই বলা যেতে পারে, অনেক কম, গতবারের তুলনায় অনেক কম হয়েছে কাস্টিং। আমার মনে হচ্ছে গতবারের তুলনায় মিনিমাম 10% ডিফারেন্স থাকবে। আচ্ছা, আপ টু 5 অব্দি ভোট হবে। আমার এটা ব্যক্তিগত ধারণা। অনেক মানুষ ভোট দেওয়ার বিপক্ষে দেখলাম, মানুষের কথাবার্তা করলে বোঝা যাচ্ছে মানুষ অনেক মানুষ আছে ভোট দেবে না। আচ্ছা, এই যে ভোটের প্রতি, ভোট তো আমাদের মৌলিক অধিকার, 100% ডেমোক্রেটিক রাইট। হ্যাঁ, একদম। তাইলে ভোটের প্রতি এই অনীহাটা কারণ কি? কিছু মানুষ হতাশ, বেকারত্বের প্রবলেম অনেকগুলি থাকে না, যেগুলি 40 মানুষ তো হতাশ হয়ে যায় না, যে কোনো একটা পার্টি আসলে আশা করে ওটার থেকে কিছু পাওয়া, আউটপুট। এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার ব্যক্তিগতভাবে কিছু লোক এখানে জানা, তো এখানে তো আবার ইলেকশনে দাঁড়িয়েছে আরেকজন বিপ্লব বাবু দাঁড়িয়েছেন, আর এদিকে রামনগরকান্ডে দীপক বাবু দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি দুটোর মধ্যে একটু কিছুটা ফারাক দেখা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ঘুরে দেখেছি আজকে, বিশেষ করে দেখলাম, এটা সব কথাটা বললে আবার মানুষ অন্যরকম বলে করতে পারে, আমি এটা নিউট্রাল বলছি। তুলনামূলক পজিশন দেখলাম দীপক বাবুরই ভালো, কারণ এরিয়াতে অ্যাকসেপ্টেবল, যেটা ম্যাক্সিমাম মুসলিম ক্লাসের মধ্যেও দেখতে পেয়েছি, যেটা ম্যাক্সিমাম এন্ট্রি ছিল বিজেপির, এটা বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন বিজেপি পক্ষ, ওরা জয়পুর রাজনগর দিয়ে আমি ঘুরিয়েছি আজকে। হ্যাঁ, দেখলাম ওর প্রতি একটা আমি জিজ্ঞেস করি, কি খাবার তোমাদের? আমি দাদা দেখি না, আমি না এমনি আসলাম, না দেববাবু জিরাতে হবে, তার ভিতরে এই মানসিকতা আছে। তো বিপ্লবদের সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি, ওরা নিজেতে না বললে আমি জিজ্ঞেস করিনি, যেটা দীপক অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট, আচ্ছা, বন্ধু। দীপক বন্ধু, রতন আমরা ইয়ারমেট। রতন আমার পাড়ার ছেলে, রতন দা সিপিএম পাড়ার ছেলে। কিন্তু রতন দাঁড়াতে দীপক বাবু অনেক সুবিধা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে সবাই জানে। কিছুটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্বাভাবিক, যেটা অলিকের দীপকের ডাকনাম অলিকের প্লাস হয়েছে একটাই কারণ, রতন দাঁড়াতে অলিক আমার মনে হচ্ছে যা সিচুয়েশন দেখা যাচ্ছে মিনিমাম 10,000 ভোটে জিতবে, যেটা কোনদিন রামনগর হয়নি এত ভোট আমার মনে হচ্ছে। আর ভোট খুব ফেয়ার হচ্ছে। আচ্ছা, ইলেকশন, আপনি বলছেন ইলেকশন ফেয়ার হচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানবো যে এই যে ভোট গ্রহণ সম্পর্কে যে প্রশাসনের তরফ থেকে যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ, এই সম্পর্কে যদি একটু বলেন, কিরকম অ্যারেঞ্জমেন্ট আছে, বা কিরকম পরিবেশটা কিরকম দেখেন? উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। হ্যাঁ, প্রচুর লোক, কিছু জায়গাতে প্রচুর জায়গায় লাইন, আবার কিছু জায়গাতে অনীহা, যেটা বলেন না, কিছু মানুষের বেকারত্বের জন্য এটা হয়। সব পার্টিতে এটা থাকবে, এটা কিছু না কিছু থাকবে। এবার একটু বেশি দেখছি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, ভোটের ব্যাপার তো। অ্যাকচুয়ালি আমি নিউট্রাল বলছি কথাটা। অনেকে মনে করতে পারে আমি
ওর প্রশংসা করছি এরকম কিছু না, যেটা প্র্যাকটিক্যাল যেটা দেখলাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত আমি মানে বললাম। একদম হ্যাঁ, প্রত্যক্ষ করেছেন হ্যাঁ, যেটা। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে তো কংগ্রেসে কেউই নেই, মানে একটা অলরেডি কি বলবো পুলিশ তো নেই, কিচ্ছুই নেই। একটা তো ভোট করতে গেলে কিছুটা তো সিপিএম এ করলাম বসেছে, আমাদের বুথে বসেছে করলাম সিপিএম আছে, পুলিশ আছেন, কংগ্রেস তো কেউই নেই। তো ওরা তো বলতে হবে ওদের তো আছে লোক, যদিও এখানে দাঁড়িয়েছে আশিস শাহ লোকসভাতে, ঠিক না? আর ওটাতে দাঁড়িয়েছে একটা জায়গাতে, একটা কেন্দ্রে যেটা রতনবাবু দাঁড়িয়েছে, ওই জায়গাতে কিছু কিছু জায়গাতে আছে, ম্যাক্সিমামই নেই, আবার কিছু কিছু জায়গাতে আছে, তবে সিপিএম এর কিছু আছে। আর কংগ্রেসের কোনো আমি দেখলাম না আমাদের এরিয়া আছে বলে। আশিস মনে দেখলাম এটা ইয়াতে চ্যানেলে বলছে ইয়াতে বাই করে দিয়েছে বলে, সেটা বলছে, আমি জানি না, এটা আমার কাছে কোনো খবর নেই। আর কংগ্রেসের বন্ধুরা তো আমার সঙ্গে যোগাযোগ আছে, যারা যারা যোগাযোগ করে তারা বলে দাদা এই ভেদাভেদে আমরা ইলেকশনে, এই ধরনের কথা। ঠিক আছে, লোকসভা ইলেকশন বিধানসভা ইলেকশন ডিফারেন্স থাকে, এটা সব ক্ষেত্রে হয়। আর ম্যান পাওয়ার না থাকলে পলিটিক্স করে জেতা মুশকিল, যেটা বাস্তব। এখানে ম্যান পাওয়ার আমাদের অনেক কম, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এটা ঠিক হতে না ঠিক হতে যেটা আমি বললাম আর কি। আর ভোটের পার্সেন্ট দেখবেন এবার কম হবে, এটা আমার আমি বুঝতে পেরেছি। কিছু জায়গায় দেখলাম অনেক জায়গা সিপিএম লোক ভোট দিতে যায়নি, বাজারঘাট অঞ্চল আমি বলে দিলাম অনেক লোক যায়নি ভোট কেন্দ্রে। বিজেপির দাবি গত 10 বছরে বিজেপির শাসনকালে বা রাজত্বকালে যে উন্নয়ন হয়েছে ইতিপূর্বে আর তা ঘটেনি, এবং এই নিরিখেই কিন্তু বিজেপি গণদেবতার কাছে ভোট চাইছে। অপরপক্ষে বিরোধী যারা রয়েছেন তাদের দাবি যে দেশকে বাঁচানো, দেশের গণতন্ত্রকে রক্ষা করা, এর জন্য যেন গণদেবতা তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। মূল লড়াই এনডিএ এবং ইন্ডি জোটের মধ্যে। কি মনে হয় আপনার, গণদেবতা কাকে মনোনীত করবেন? দেখুন, একটা জিনিস কি, গণদেবতা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা জিনিস মনে রাখি, বলতে পারি কিছু জায়গাতে, যেমন কিছু জায়গা আছে, সব জায়গাতে তো অ্যাকচুয়ালি যেমন সাউথে বিজেপির পজিশন খুব একটা ভালো না, সাউথ সেক্টরে ম্যাক্সিমাম জায়গায় বিজেপির পজিশন খারাপ। কিন্তু আবার কিছুদিন আগে দেখলাম, যেটা আমি পত্র দেখে তো বলতে হবে না, আর আমার এদিকে ইউপিতে আমার কিছু লোক আছে, আমরা কোনো অরিজিনালি ইউপির লোক, বেনারসের আমরা কোনো বাঙালি না। আচ্ছা, ওদিকে ওরা বললো দেখুন এখানে আমাদের হিন্দুত্বর ব্যাপার এটাও ঠিক না, কিছু জায়গায় রাজপুত সম্প্রদায় দেখেছি তো ব্যাপারে একটা প্রবলেম হয়েছে, ভোট সবই চাপে আছে। ইউপিতে যে বিজেপি খুব একটা ভালো রেজাল্ট করবে তা নয় করলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গতবার যে সিটগুলি পেয়েছিল এই সিটগুলি পাবে না, আমি এটা বলতে পারি ইউপিতে। হ্যাঁ, যেইগুলো সিট কমবে এগুলি ম্যানেজ করবে কোথা থেকে, এটাও ব্যাপার আছে বললাম, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। ওখানে পলিটিক্স যারা করে, মোদিজি তো বলবে 400 পার, এটা রাজনীতি স্লোগান বলতেই পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবার ইলেকশন জিততে গেলে ভেরি টাফ ইলেকশন, অল ইন্ডিয়া লেভেলে যদি বলেন ভেরি টাফ। আর একটা জিনিস বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল যেভাবে ইলেকশন হয়, যেটা মমতা করে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যেটা মমতা করে, আমি তো কালকে আসলাম, কিন্তু আমি কলকাতায় থাকি এখন যে কোনো কারণে। এখানে আমি দেখলাম ওদের এখানে প্রথম সবই এমার্জেন্সি, কিন্তু মমতা কাজও করেছে, যে না কাজ করেনি। আমার শ্বশুরবাড়ির মফস্বলের দিকে, ওদিকে রাস্তাঘাট ছোট ছোট বড় ঢালাই করে রাস্তা করেছে, রাস্তাঘাট করেছে, কাজ করেছে, এটা বল করবো না, কাজ করেছে। কিন্তু ওনার উদ্দেশ্য ইলেকশন যখন আসে যেমনি জিততে হবে, এটা তো দেখতেই পঞ্চায়েত ইলেকশন কি ইলেকশন হয়েছে, এটা হয়নি, এগুলো বিশ্রী অবস্থা। তো এইভাবে ইলেকশন করলে এই সুযোগ যদি সবসময় পায় তাহলে তো মমতা আমি 35টা সিটে পেয়ে যেতে পারে এবার। আর যদি এই ইলেকশনটা যদি আমাদের এখানের মতো ইলেকশন হয়, এখন অব্দি যা পরিস্থিতি, তাহলে মমতা সিট পেতে গেলে 20টার উপরে পাবে না, এটা আমার হিসাব। বুঝতে পারছেন তো? একটু টাইট হলে বিজেপি যেটা 18তে বেড়ে যেতে পারে,
আর যদি মমতার মতো ইলেকশন হয় বিজেপি 10 থেকে 11টা, এটা আমার ব্যক্তিগত হিসাব। আপনি বললেন যে সর্বভারতীয় ক্ষেত্রে একটু টাফ আছে, বিজেপির জন্য একটু টাফ আছে। আমাদের রাজ্যের দুটো সিট সম্পর্কে কি বলবেন? আমাদের এখানে তো 100% ওরা জিতবে। আচ্ছা, দুটো সিটেই জয়ী হবে, এটা আমাদের ভুল মানে প্রশ্ন ওঠে না। এটা আমি এটাও বলেছি মিনিমাম 2 লাখ ভোটের ডিফারেন্স থাকবে ওয়েস্টে, 2 লাখ। আর রামনগর সিট 10 থেকে 10-এর উপরে চলে যেতে পারে, এটা আমার ব্যক্তিগত অ্যাসমেন্ট। এটা আমি অ্যাসমেন্ট করেছি যে আমি বিজেপির সাপোর্টার তা নয়, আমি আমার যেটা বাস্তবতা বললাম। আমরা যদি ত্রিপুরার রাজ্য রাজনীতিতে চোখ রাখি, এক সময়ের দুটো প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস আজ এক ছাতার তলায়। জনসাধারণ ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন বা নির্বাচনে 100% বলি না, 100% করে বেশি হয়ে যাবে। 60% লোক মানতে পারেনি, যেমন আমরাই মানতে পারছি না। আমি বাইরে বসে আছি কেন পার্টি ছেড়ে? আমার তো কোনো আমি সারা জীবন একটা পার্টি করেছি, 42 বছর 43 বছর হয়ে যাবে, 78 থেকে। আমার বয়স 65, 70 থেকে 60 কত হলো বয়স? একটা সময় আমি বলেছি, তখন আমি ছোট ছিলাম, হাই সেকেন্ডারি পরীক্ষা দিই, তখন সিএফডি হয়েছিল না, যে আমার যেটা দাঁড়িয়েছিল, ওই যে সিএফডি এমপি হলো, ওই সময় তো আমরা তো ইয়ং, আমার জ্যাঠা দাঁড়িয়েছে, সিএফডি করেছিলাম, ঠিক আছে। এরপরের থেকে তো সব কংগ্রেসই হিসাবটা আমি যেটা বললাম। কিন্তু পরিস্থিতি যে কোনো কারণে রাজনীতিটা তো এখন যা পৌঁছে গেছে, আসলে এখানে দেখলাম এবার যেটা অনেকে ধারণা করছিল যে বুথ থেকে ব্যয় করে দিব, এরকম তো কিছু দেখলাম না, যেটা আমাদের সময় একবার হয়েছিল কোনো এক সময়, এটা নাম বলবো না, এটা এরকম হয়নি কইলাম, ঠিক না? সিপিএম বলে হয়নি, অনেক হয়েছে, ভোটে দিতে পারেনি, তো সেরকম গুলো হয়নি। তারা প্রভাকাণ্ডা ভালো করে, প্রচার ভালো করে, প্রচার মাধ্যমকে মানে যা বলা বলে, ডায়লগ ভালো দেয়, প্র্যাকটিক্যাল দেখা যায় লাস্টে লাড্ডু। আর কংগ্রেস সিপিএম মিলাতে আপনি দেখুন না, একটা সময় কংগ্রেসের কি রমরমা ছিল, এখন কংগ্রেসের কি অবস্থা। এটা প্রিয়াঙ্কা গান্ধী এসছে, রাস্তার লোক ভিড় করে দেখার জন্য গেছে, ওরা কি সবাই কি ভোটার? লোকই তো নেই। তখন আমি ক্যালকাটা, আমাকে বললো, কংগ্রেসের লোকে বললো, রোড শো ছাড়া কি করবে, আর গাড়িতে একটা গাড়ি দিয়ে বেরিয়েছে, এইসব আর কি। দুটি প্রধান বিরোধী দল, মানে দুটি দলের মধ্যে মূল লড়াই এনডিএ এবং ইন্ডি। যদি ক্ষমতায় ইন্ডিয়া আসে, তাইলে কি মনে হয়, এখানে তো বিভিন্ন মতাদর্শের দল একত্রে মিলিত হয়েছে, তাহলে কি মানে দেশ পরিচালনার ক্ষেত্রে মতাদর্শগত বিরোধ একটা ফ্যাক্টর হতে পারে? এটা দেশের জন্য শুভ না অশুভ ইঙ্গিত? অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কথা বলতে গেলে, অ্যাকচুয়ালি মানে যে সমস্ত লোক বিলংস করছে, আমাদের মমতা দিও আছে, এনডিএ, ওরা তো এখনো বলছে এনডিএ আছে, তো হেরা যদি থাকে, সৎ পাওয়ার আছে, অখিলেশ আছে, আচ্ছা স্ট্যালিনের কথা বাদ দিলাম, স্ট্যালিন লালুর ছেলে, ওরা কংগ্রেস লোকে এটা সবসময় সফট কর্নার আছে। এ বাদ দিয়ে আপনি দেখুন না, সৎ পদ থেকে শুরু করে, সৎ পদ কোনো এক সময় দাবি করেছিল প্রাইম মিনিস্টারের জন্য, ঠিক আছে, অখিলেশ, ওরা তো, তারপরে কেজরিওয়াল, ওরা তো পাওয়ার পলিটিক্সের জন্য, সবাই তো এটা থাকে না, চাবে, ওরা তো উৎসুক আছে না, এটা সবাই একটা টার্গেট। মমতা কি ছাড়বে? মমতা যদি সিট বেশি পায়, এর মতো হতে পারে, কোনো কারণে যদি মানে ওই রিক্সের তো বলা যায় না, এর মতো হতে পারে মমতা যদি ভালো রাজ্য করে ফেলে কোনো কারণে, 30 উপরে সিট চলে যায়, মমতার সিটটা ফ্যাক্টর হয়ে যায়, তো মমতা প্রাইম মিনিস্টার করতে পারে, কংগ্রেস করতে পারে, তাহলে বিজেপি করবে না, কংগ্রেস করতে পারে, কারণ অস্তিত্বের জন্য, বিজেপিকে সরানোর জন্য,
চেষ্টা করতে পারে, এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হয়। এটা হতেও পারে, না হতে পারে, কিন্তু রাস্তা আছে খোলা। মমতা কদ্দুর সাকসেসফুল হবে এটা উনি জানে, কিন্তু বিজেপির পজিশন খুব একটা যে ভালো ওয়েস্ট বেঙ্গলে তা না করলাম। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আমি দেখেছি সেরকম এমনি আছে, সুমন্দির দেখলাম সেরকম আগের মতো স্কিল নেই। দিলীপ ঘোষের সিটটা যে দাঁড় করেছে ও জিতবে? জীবনে জিতবে না। এরকম অনেক সিট আছে উল্টাপাল্টা করেছে ওরা, যেগুলি করেছে তারা দলের ভিতরে প্রচণ্ড। আরেকটা তো দাঁড়িয়েছে সন্দেশকারী যে মহিলা, ও তো বেরোতে পারছে না, তো ইলেকশন দাঁড়াবে কি? প্রাইম মিনিস্টার ফোন করে করলে কি ইলেকশন জিতে যাবে? এত সহজ দুনিয়া এটা। এই ব্যাপারটা আসলে ভেরি টাফ। অ্যাকচুয়ালি রাজনীতিতে অনেক মানুষের ভিতরে কথা বলা মুশকিল না, ভিতরটা তো বলা মুশকিল। একটা এন্টি একটা হাওয়া আছে বললাম বিজেপির, এটা বিজেপি মানুক আর না মানুক, সারা ভারতবর্ষে একটা এন্টি হাওয়া আছে বিজেপির। এটা পাবলিকলি বলে, কিন্তু বাস্তবে এটা কত রূপায়িত হবে করতে পারবে কিনা, এটাই ব্যাপারটা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মতো কোনো ইলেকশন কোনোখানে হয় না, কোনো স্টেটে কোনো হয় না। দিল্লির মানুষগুলো তো আছে না ফালতু আছে, ইলেকশন নিয়ে মাতামাতি নেই ওদের হচ্ছে প্রফেশনাল ভাবে চলে। এক্সট্রা কোনো মাতামাতি করে না, আমাদের রিগিং করতে হবে এই ধরনের মেন্টালিটি কম ওইসব জায়গাতে। বিহারে ছিল কোনো এক সময়, এখন এগুলি উঠে গেছে। বন্দুক দিয়ে রাইফেল দিয়ে ইলেকশন অনেক জায়গাতে উঠে গেছে। ইউপিতে হয় না, ইউপিতে অ্যাকচুয়ালি কিছু মাফিয়া টাফিয়াকে মেরেছে ওই আমাদের চিফ মিনিস্টার, এটা আলগা জিনিস। কিন্তু ইলেকশনের সময় গেলাম মোটামুটি এসব এই ধরনের ডিস্টার্ব হয় না এখন, আগে যেটা হতো। মানে ইলেকশনটা বোঝা মুশকিল, এই ইলেকশনটা গেলাম এত সহজ না আমার মনে হয়। যতটা সহজ মনে হচ্ছে, এত আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত, এত সহজ হবে বলে মনে হয় না। 10,323 রাজ্যের কিন্তু আমি বলবো একটা জ্বলন্ত সমস্যা, তাদের ভবিষ্যৎ কি? 10,323 চাকরি খাওয়ার মূলে কে, এটা বলুন তো এবার দেখিয়ে। বক্তা আমি আপনাকে বললাম, বক্তা আপনি, আমি অ্যাঙ্কার। আপনি বলুন না চাকরি কিভাবে গেল, কেমনে গেল আপনার। এটা যদি বলতে হয় আমি এই জায়গাতে বিজেপির দোষ দেবো না। শুনুন, ইলেকশন করতে গেলে কিছু সবাই কথা বলবে, আমি আসলে এটা করে দেবো, সব কি সম্ভব হয়? কংগ্রেস যে ম্যানিফেস্টো দিয়েছে, আমার দলের কথাই বলছি আমি, এটা যেটা দিয়েছে এত লক্ষ লোকের চাকরি বেকার দিটা, এটা পারবে? আপনি বলুন। ছোটখাটো কিছু জিনিস করতে পারবে, যেটা কর্ণাটকে করেছে, মেয়েরা বাসের ভাড়া ফ্রি করে দিয়েছে, অনেকগুলি এইসব জিনিস করতে পারবে। কিন্তু আর একটা জিনিস কি, কেজরিওয়াল তারা যেটা করেছে ইলেকট্রিক বিলের, এটা শোনেন না, এটা সাময়িক চলে এইসব রাজনীতি। অর্থনৈতিক ব্যাপারটাও চিন্তা করতে হবে না দেশের, এই সব দিক দিয়ে তো চিন্তা করতে হবে। আমি এটা ফট করে কমিয়ে দিলাম, ফ্রি করে দিলাম, আরে বাবা ফ্রি করলে দেশ চলবে কেমনে? এটাও এই জিনিসটাও তো দেখতে হবে, সব কিছু মিলিয়ে তো দেখতে হবে। আমি সবাই মাগনা দিলে কি করবো, দেশটা তো আয় কোথা থেকে হবে? ত্রিপুরার ব্যাপারে একটা জিনিস সামনে বলতে পারেন, মিউনিসিপ্যালিটি ব্যাপারটা আমি একটু বলি, যদি আপনি এই ব্যাপারটা জিজ্ঞেস করতে পারেন। যেই ট্যাক্সের ব্যাপারটা, এটা তারা একটু বেশি বাড়াবাড়ি করেছে। এটা বাড়াবাড়ি করেছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। পলিটিক্যালি যদি করত তারা এই জিনিসটা করল হইলে, এটাতে প্রচুর মানুষ অসন্তুষ্ট। চট করে ট্যাক্সটা বেশি বেড়ে যাওয়াতে অনেক পুরোনো বিল্ডিংয়ের, শুনুন আগের দিনে মানুষ কত আর সেভাবে প্ল্যান করতো, সেভাবে প্ল্যান করতে পারে না, কিছু মানুষের অনেক অসুবিধা হয়েছে, এত টাকা দিতে হবে, ফাইন দিতে হবে। যেই জিনিসগুলো করেছে আমার মনে হয় না পলিটিক্যাল লিডাররা এরকম বুঝতে পারে, ওদেরকে ভুল বুঝিয়ে অ্যাডমিনিস্ট্রেটর এই জিনিসটি করিয়েছে। আমাদের চর্চা চলতে থাকবে, কিন্তু নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস। স্যার
স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। এই যে তিপ্রামথা বিজেপির জোট সঙ্গী, বিরোধী দল, প্রধান বিরোধী দল শাসক দলের জোট সঙ্গী, কি ম্যাজিক কাজ করলো? আর তিপ্রামথা বিজেপি দলে যোগদান করেছে নিজেদের কিছু দাবি বা স্বার্থ আদায়ের জন্য। আপনার কি মনে হয় তিপ্রামথা কতটুকু সফল হবে এই উদ্দেশ্যে? আমি তিপ্রামথা সম্বন্ধে একটা কথা বলি, এটা ওদের পড়েছি। আমি যদি তিপ্রামথার জায়গা থাকতাম, বন্ধুদের জায়গা যদি থাকতাম, আমি করতাম আমার দলটাকে প্রজেক্ট রেখে আমার বোনকে যদি দাঁড় করাতাম, আমার তিপ্রামথার দল থেকে অ্যালায়েন্স করে দাঁড় করাতাম, নট ওই পার্টি ঢুকে, বিজেপি না ঢুকে। তাহলে ওদের দলের অস্তিত্ব থাকতো, অ্যালায়েন্স হলে জিততো, প্রবলেম নেই। এখন অ্যালায়েন্স ছাড়া ঢুকে গেছে বিজেপিতে, তো বিজেপি দলের একটা বিরোধী গোষ্ঠীগুলো তৈরি হয়েছে, গেলাম একটা হলেও যদি কোন কাজ করতে হবে জানি না, এটা তৈরি হয়েছে। এই জিনিসটা হতো না, ট্রাইবেলদের ভিতরে একটা ক্ষোভ হয়েছে বললাম, এটা অস্বীকার করা যায় না। এটা পত্র পত্রে দেখি কিছু না কিছু ঘটেছে, এটা তো সত্য কথা। এই জিনিসটা হতো না যদি ওর দলটাকে রেখে বিজেপির সঙ্গে দাঁড়াতো। এই ক্ষোভটা কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? কিছু তো হবে, যেটা হবে মেজর কিছু হবে না, কারণ বিজেপি পাওয়ারে আসে না, এটা পাওয়ারে অ্যাডভান্টেজ থাকে। আমি বলছি না রিগিং করে করবে না কিছু, এরকম কিন্তু আমি খবর পাইনি। ওদিকে তো ভোট হয়নি 26 তারিখ, মানে এখন জানি না কি হবে। হ্যাঁ, এই এরিয়ার থেকে কম ভোটে জিতবে, আমি এটা বলতে পারি। মানে বিপ্লব থেকে কম ভোটে জিতবে ওই সিটটা, আমার হিসাবে আর কি। কিছুটা ট্রাইবেলের মধ্যে আছে, এটা খুব যে নাই তা না। অনেক ট্রাইবেল, তারা দলের ট্রাইবেলও অনেক কিছু আছে না, টুইস্টিং করছে তারা। এমনিও তো তারা সবসময় কংগ্রেসের একটা পার্ট থাকতো, আমরা যখন দেখতাম বন্ধু অ্যাডজাস্ট করে চলতো, আবার চলে বন্ধু দেখলে আবার চলে যেত। কিন্তু আগের মতো সেই কনফিডেন্স যেটা ছিল বন্ধুদের, আস্তে আস্তে কোনো ভাবমূর্তি কমে যাবে আমার মনে হয়। এটা কারণ দল যখন একবার দলটাই সারেন্ডার করে নেয়, নিজের দল দিয়ে সারেন্ডার করে নেয়, যেটা হয় এটাই হবে। জন্মসূত্রে আপনি রাজনৈতিক ঘরানার এবং দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত। রাজনীতির একাল এবং সেকাল কেমন ছিল? আগের রাজনীতি আর বর্তমানে রাজনীতি। হ্যাঁ, আগের রাজনীতি আমরা ছোটবেলায় দেখেছি, তখনকার রাজনীতি হিংসার রাজনীতি ছিল না, হিংসা শব্দটাই ছিল না, আন্তরিকতার ইয়েটা বেশি ছিল। আমরা যখন ছোটবেলা দেখেছি। আর একটা সময় বামপন্থ পিরিয়ডে সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছে, এটা আমি 100% এখনও বলছি। সবচেয়ে, আমি জানি না পরিসংখ্যান কি আছে না আছে, আপনার কাছে নিশ্চয়ই থাকবে, সবচেয়ে বেশি খুন খারাপই হয়েছে জীবন চক্রবর্তী পৃষ্ঠা থাকা অবস্থা। আমি মেনশন করে বলছি, উনি ভালো লোক ছিলেন, সজ্জন লোক ছিলেন, খুন খামারই বেশি হয়েছে জীবনবাবুর সময়। প্রচুর আমাদের লোক খুন হয়েছে, আমার জানাশোনা প্রচুর লোক খুন হয়েছে, গাড়িতে নামিয়ে অনেক খুন হয়েছে, যেটা কোনো সময় কোনো পার্টি করেনি। কংগ্রেসে আমলেও কোনো এক তোমার কিচ্ছু হয়নি, যেটা রেকর্ড নিশ্চয়ই আপনাদের কাছে আছে।
থাকবে নিশ্চয়ই, এটা আমি বলতে পারি 100%। এখন এই যে হয়ে যদি কিছু ছিল, এখন এটা চিফ মিনিস্টার অনেক কন্ট্রোল করেছে, যেটা অনেক লোক আগে পারেনি, উনি এটা করেছে। এটা আমি এই জন্য ওনাকে আমি একটু করি। একটা জিনিস কি, যে কোনো কাজ করতে গেলে একটা ভদ্রলোক নাম উল্টাপাল্টা কাজ করতে পারতো না, যে কোনো মানুষই হোক। ভালো শিক্ষিত লোককে যদি কোনো জায়গায় বসানো যায়, সে ইচ্ছা করলে খারাপ কাজ হতো। চেষ্টা করবে যে গত ইলেকশনটা দেখুন না, কত সুন্দর ভোট করেছে, এত সুন্দর ভোট অন্যরা পার্টি পাওয়ারে এসে জীবনে করতো না। আর রিস্ক ছিল কোনো গত ইলেকশন, 100% রিস্ক ছিল না। বিশাল কনফিডেন্ট বোঝা গেল তারা। হ্যাঁ, তারা ভিতরে অর্গানাইজেশন আছে, ওরা পার্টিও তো ক্যাডার পার্টির মতো অনেকটা ক্যাডার ভিত্তিক পার্টি, কিন্তু বাকিটা হচ্ছে অনেক গণদেবতার উপরে সব কিছু, ঠিক না? এটা তো ওদের কথা কিছু বলা যায়, কিন্তু এটা বলা যা লোকসভা সিট 100% জিতবো, এটা আমি বলতে পারি। লোকসভা বিধানসভা দুটোই ভালো ভোটে জিতবো। যে কোনো দেশের মেরুদণ্ড যুব সমাজ, রাইট, ঠিক আছে, কিন্তু এই যুব সমাজ এর সাথে যেমন একটা কথা বেকারত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, এই জিনিসটা ভাইটাল কোয়েশ্চন করেছেন আপনি, যেটা সবচেয়ে বেশি দরকার। বেকার ব্যাপারে কোনো গভর্নমেন্ট, আমি বলছি নট বিজেপি, কোনো গভর্নমেন্টই বেকারের ব্যাপারটা দিয়ে মুখে বলে, প্র্যাকটিক্যাল কোনো কাজে এখন অব্দি আমার লাইফে দেখিনি কিচ্ছু করতে। আমরা কংগ্রেস পিরিয়ডে একটা সময় শর্ট টাইম ছিল, শর্ট টাইম রাতে কোনো প্রচুর চাকরি দিয়েছি, এটা আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। বাড়িতে গিয়েও চাকরি দিয়ে এসেছি, আর এর বেশি আর কি বলবো। এত সহজভাবে চাকরি একমাত্র আমাদের সময় হয়েছিল একবার। এর পরবর্তী সময় তো সিপিএম এসে তো ওরা তো মিছিল মিটিং করো, ঘুরো, পত্রিকা বিক্রি করো, তা তো আরেক লাইন। তুমি না খেয়ে মরে যাও, পার্টি করো। আর আমাদের সময় কি, কংগ্রেসের তো একটা জিনিস কি, কংগ্রেস স্বাধীন ছিল, যা বলতো স্টেট ফোরার বলতো, নেতার সামনে কর্মীরা বলে দিত। এই যে গণতন্ত্রে গিয়াটা প্রচণ্ডভাবে ছিল, তারা নেতারাও অ্যাকসেপ্ট করতে অনেক কিছু, এটা দিতে হবে, করে দিতে হইব। এই যে জিনিসটা মানুষের একটা কনফিডেন্স ছিল, না কংগ্রেস আসলে আমরা এই জিনিসটা করতে হবে। কিন্তু এখন তো আস্তে আস্তে দেখছি এই জিনিসটাতে সেই আগের পরিস্থিতির মধ্যে নাই, কারণ সিপিএম লোক অ্যালায়েন্স হয়ে গেছে, ও ধাক্কাবে। কংগ্রেস একটা বিশাল পার্টি, 13টা সিটে রাজি হয়ে গেছিল এর আগের ইলেকশনে, সেই জন্য দিল্লিতে এখন লিডারশিপ আসেনি। একটা ন্যাশনাল পার্টি যদি 13টা সিট দেয়, পায়, ওদের থেকে নিচ্ছে ভিক্ষা করে, তো ওটার পথে কে মানুষের মরিতে উঠে গেছে। 50-50 করো, বা মিনিমাম 20টা দাও, পর্যন্ত তোমাদের ভালো থাকে। তারপর সাবসিডি দিয়ে দিয়েছিল একসময়, তখন দেখলো যা পাই তাই লাভ। কিছু লোক এমএলএ হওয়ার জন্য, আচ্ছা বাবা আমার কোনো মতো এমএলএটা হয়নি, তোমরা যা কিছু করো। যেটা হয়েছে সিপিএম দুই একটা এমএলএকে সরিয়ে দিয়ে ওরাও ডুবেছে, বিরোধী আসনও পায়নি ওরা, এত বছর ছিল। এখন ব্যাপারটা হচ্ছে দুজনের যখন যুক্ত, তো সিপিএম কংগ্রেসে আঁকড়িয়ে ফিল্ডে নেমেছে, কংগ্রেস ধরে ফিল্ডে নেমেছে, ওদের কিচ্ছু করার নেই। সারা ভারতবর্ষের সেম সিপিএম আগেও করেছিল, দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাসুর সিপিআই, একটা স্লোগান ছিল, আমরা ছোটবেলা শুনতাম। মানে সিপিআই কংগ্রেসের ধরে থাকতে সবসময়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা কেরলে আছে, কেরলে। তো এবার কি হবে, কেরলে হারবে সিপিএম, কংগ্রেস জিতবে, কংগ্রেস জিতবে, ভালো সিট পাবে। একটা দুইটা পায় কিনা সিপিএম এর অবস্থা, এরকম অবস্থা কেরলে এখন 20টার মধ্যে একটা দুইটা পাবে কিনা মনে হয় না, একটা পেলে পেতে পারে। ফাঁকা দেয় এখন বিজেপিও বেরিয়ে যেত, দুই একটা সিট পেয়ে যেত, যেটা কোনো সময় পায়নি ভোটে। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে আমি এখনো বলছি, বিজেপি যত সহজ মনে হচ্ছে সেই রকম রেজাল্ট হবে না, খুব টাইট পজিশন থাকবে, যেটাই হবে।
শর্টেজও থাকতে পারে, যেটা কোনো সময় যদি অ্যালায়েন্স করে কোনো সময় ফ্যাক্টর হয়ে মমতা মাঝে, যে এটা আমি বলে দিতে পারি। কিং মেকানিজমে মমতা থাকবে আগামী দিনে, আচ্ছা, এটা আমার মনে হচ্ছে আর কি, ফিল করছে মানে আর কি। আপনার মতে কিং মেকিং ফ্যাক্টর থাকতে পারে। আচ্ছা, বোথ পার্টি বলছিল, মমতা গুলো অলরেডি ইন্ডিয়া আছে, আর ইন্ডিয়া সরি ইন্ডিয়াতে আছে। দেশের বিকাশ এবং উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য এবং শিক্ষা, কতটুকু উন্নয়ন হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের দেশে? ত্রিপুরাতে স্বাস্থ্যের যে পরিকাঠামো, বিল্ডিং আমাদের হসপিটাল অনেকগুলি আছে, অনেক জায়গা করেছে, বিল্ডিং আছে, কিন্তু তারপর মানুষের ট্রিটমেন্টের প্রচণ্ড অসুবিধা ফিল করছি আমি যখন যাই। এত গ্যাদারিং, এত জায়গা থেকেও চিকিৎসার অনেক প্রবলেম ত্রুটি আছে, এটা ওনাকে দেখতে হবে। চিফ মিনিস্টারকে এটাকে খুব সতর্কভাবে দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি দপ্তর তো ওনার কাছে আছে, এটা আমার দপ্তর মনে চেঞ্জ করেনি, স্বাস্থ্য চেঞ্জ করেছে না, যেহেতু ওনার কাছে আছে, এটা সবচেয়ে বেশি, যেহেতু উনি নিজেও ডাক্তার, নিশ্চয়ই চেষ্টা করবে আমাদের একটু ডেভেলপমেন্ট করতেই হবে। এটা অবস্থা করলাম খুব একটা ভালো না, এটা আমি বলতে পারি। স্বাস্থ্যের এই ব্যাপারটা ওনাকে এটা করতে হবে, এটা ডেভেলপমেন্ট করা উচিত, যেহেতু তার একজন ডাক্তার নিশ্চয়ই করবে, করা উচিত, জিনিসটা তার দৃষ্টি আকর্ষণ করা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে বললাম আর কি। করলে ভালো হবে। মানুষ তো বিপদে বলে হসপিটালে যেতেই হয়, সবাই তো আইএলএস যেতে পারবে না, আইএলএস তো বলে লাভ নেই, গেলে তো সব শেষ, বাড়িঘর বিক্রি করতে হয়, সবাই তো সম্ভব না যাওয়া আইএলএসে। টিএমসি পরিষেবা মোটামুটি ভালো ছিল, আছে, কিন্তু তারপর তো সবখানে তো খরচার ব্যাপার। আর একটা কার্ড কি বানিয়েছিল, কার্ডটা তো সবখানে কাজ করে না, ওই যে আয়ুষ্মান 5 লাখ দিয়ে সবখানে কাজ করে না তো, এটা দু একজন ব্যাক করে এসছে। আমি নিজেও কয়েকজনকে করিয়েছি বলে করে, এটা ভালো জিনিস, এই জিনিসটা ভালো, কিন্তু সব ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। এটাও দৃষ্টি আকর্ষণ, যেহেতু উনি চিফ মিনিস্টার হিসেবে একটা দিয়েছে, এই জন্য বললাম কার্ডটা দিয়ে যদি আমি ইন্টিগ্রেশন না করতে পারি, সেটা এটা তো আরো উল্টা হবে, হিতে বিপরীত হয়ে যাবে। এই কার্ডটা পেয়ে গেলে মানুষ খুব প্রচন্ড খুশি হয়েছিল। আমাদের সময় শেষ, আমাদের চর্চা এখানে শেষ করতে হবে। খবরের দুনিয়ায় আপডেট থাকতে চোখ রাখুন বিটিভির পর্দায়। নমস্কার।